যুদ্ধের যেটা মনে হয় বলা যেতে পারে যে এই জার্নি অফ রিফর্ম যে হসপিটালের যে ব্যাপারটা হয়েছে সেটা অনেকেরই জানা নেই যে কী করে সব ব্যাপারগুলো ঘটে গেল। সেই ব্যাপারটাই আমি আচ্ছা আমার বলা খুব বেশি যাবে না। কুলারটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। অগাস্টের প্রথম সপ্তাহে মানা বললো যে সেক্টর 9-এ দেখাতে গেছিল, ওই প্রেশার আছে, সুগার আছে। তো ডাক্তার বললো যে এরকম গলা ব্যথা করছে। তো নতুন প্রেশার আর সুগারের নতুন পিঠে দিল, বললো যে তুমি ইএনটিতে গিয়ে দেখো। ও বলছে না আমি দেখাবো, আমার তেমন কিছু হয়নি, একটুখানি ব্যথা হচ্ছে। তো এবং ডাক্তার ছাড়বে না, না তুমি দেখাবো। তো মোটামুটি বেশ ভোট জবরদস্তি করবো। তো ভোট জবরদস্তি করার পরে তারপরে আমাকে এসে বললো না যখন বলেছে দেখানো উচিত। তো তারপর একদিন পরে ইএনটি ডিপার্টমেন্টে গেল। ইএনটির ডাক্তার বললো না তোমাকে ভর্তি হতে হবে এখন। তো ইএনটির ডাক্তার সেদিনই বললো যে ভর্তি হবে। ঠিক আছে ঘর হয়ে আসি, তারপরে ভর্তি হবে। তা ইএনটির ডাক্তার ওরা ওটা ভর্তি করে নিল। বলে না এটা একটু ইনভেস্টিগেট করার দরকার কেন। তো এখানটায় 11 দিন মতো ভর্তি ছিল সেক্টর 9 হসপিটালে। ওরা নানান স্ক্যান করলো, এন্ডোস্কোপি করলো, করে কোনো পার্টিকুলার কনক্লুশনে আসতে পারলো না যে ব্যাপারটা কী। কিন্তু এরকম একটা রয়েছে যে একটা ব্যথা রয়েছে, একটা মাসকুলার গ্রোথ রয়েছে। তো এরা একটা মানে দিস মে বি এ কেস অফ ক্যান্সার অর সামথিং আদার। তো তখন আমরা চিন্তা করলাম যে কী করা যায়। তখন ভাবলাম যে আমার মেয়ে তো ব্যাঙ্গালোরে থাকে, ব্যাঙ্গালোরে থাকে। অনেকে দু একজন বলেছিল যে মুম্বাই গেলে পরে ভালো হয়। ডেফিনেটলি মুম্বাই অনেক ভালো জায়গা, কিন্তু মুম্বাইতে আমার একা যাওয়ার মতো যে সাপোর্ট সেটা তখন ছিল না। কারণ এরা চাকরি করে, লম্বা ছুটি কেউ নিতে পারবে না। ছেলে সবে মাত্র একটা চাকরিতে ঢুকেছিল, ছুটি নেই। তো আমি ঠিক করলাম যে ব্যাঙ্গালোরেই চলে যাই। এরা ছেলে মেয়ে জামাই আছে, ওখানটায় থাকবে। ওখানটায় গিয়ে ওখানকার যে রেপুটেড ক্যান্সার হসপিটাল সেখানটা আমি গেলাম। তো যাওয়ার পরে এমনি ওপিডিতে দেখলো, দেখে ওরা পেট স্ক্যান করলো, দ্যাট ইজ এ স্পেশাল স্ক্যান। পেট স্ক্যান করলে পরে বোঝা যায় যে ক্যান্সার আছে কিনা বা কিছু। তো সেটা ওরা বুঝতে পারলো যে থাইরয়েডে ক্যান্সার, ওরা কনফার্ম করলো। আর লাংসে একটু ডাউটফুল ছিল, কিন্তু ওটা একটু বেশি হাইলাইটেড ছিল। তো এটা আমি এখান থেকে গেলাম অগাস্টের 22 তারিখে। ওখানটায় যাওয়ার পরে 4-5 দিনের মাথায় ওরা অপারেশন করে ওই যে ক্যান্সারাস থাইরয়েডটা ওটা বের করে দেওয়ার পরে তারপরে বললো যে এই যে ক্যান্সারাস যে গ্রোথটা এটা এদিক দিকে ছড়িয়ে পড়তে পারে। তার জন্য কিছু ডাক্তার সাজেস্ট করলো যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি। রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি মানে রেডিয়েশনে অন্য কোথাও যদি ক্যান্সারের ব্যাপারগুলো থাকে সেটা তাহলে হয়ে। তো তখন আমার তো মাথায় চিন্তা তাড়াতাড়ি বিলাই দিতে যাবো, তাড়াতাড়ি কী করে ঠিক হবে। ঠিক আছে হয়ে যাক রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি। তো ওটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি হলো। হওয়ার পরে যখন বায়োপসি রিপোর্ট বেরোলো, বায়োপসি রিপোর্ট আসে 15 দিন, তখন দেখা গেল যে ওটা মানে স্পেশাল টাইপের খারাপ টাইপের একটু ক্যান্সার। হয়তো এটা যদি বায়োপসি রিপোর্টটা করে আমরা এটা করতাম তাহলে হয়তো ওই রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপিটা দরকার, কারণ ওরা হয়তো কাজ করে। সেটা আমি পরে বুঝেছি। তো তারপরে ডাক্তাররা ডিসিশন নিল রেডিয়েশন করবে, যেটা বলা হয় রেডিয়েশন।
যেটা অপারেশন করে বের করেছে তার মধ্যে যদি একটু রেসিডিউ থাকে যাতে সেটা চলে যায়। তো ডাক্তাররা রেডিয়েশন থেরাপি শুরু করলো, প্রত্যেক দিন একটা করে রেডিয়েশন। তো এটা 10 দিন চলে। 10 দিন চলার পরে ডাক্তারদের কি মনে হলো, ওরাও ভাবলো যে এটা খুব খারাপ টাইপের ক্যান্সার, তো আমরা শুধু রেডিয়েশন না, আমরা কেমোথেরাপি করব। তো ওরা কেমোথেরাপি ডাক্তারকে রেফার করে। তো কেমোথেরাপির ডাক্তার তখন ওরা ডিসাইড করলো যে মাপকে একটা করে কেমোথেরাপি হবে। তো ইন দি মিন টাইম আমার মেয়ে টাটা যে মুম্বাইতে হসপিটাল আছে সেখানটায় সেখানকার রিপোর্ট টিপোর্ট পাঠিয়ে ওপেনিয়ার নিল। ওরাও কিছু ওষুধ সাজেস্ট করলো। ওষুধ তো এরা বললো যে আমরা যে ওষুধ দিচ্ছি মোটামুটি ওই সেম লাইনের, তোমার টাটার যে ওই সাজেস্ট করেছে সেটা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমরাই ভালো বলো। তো এরকম 3টে কেমোথেরাপি হওয়ার পরে তারপরে আমাদের মনে হলো, ডাক্তারেরও মনে হলো যে খুব একটা প্রোগ্রেস হচ্ছে। তখন মেডিকেল অনকোলজিস্ট যারা কেমোটা ঠিক করে, তারা বললো যে এখন আমরা তাহলে ওষুধটা চেঞ্জ করবো। টাকা যে ওষুধটা দিয়েছিল সেই ওষুধটা দেবো, প্লাস আরও একটা ওষুধ দেবো, দিয়ে উইকলি কেমোথেরাপি আমরা দেবো। এই করে আমরা 5টা কেমোথেরাপি দিলাম। আর এই যে পিরিয়ডটা গেছে